জীবনের হিসাব মিলাতে গিয়ে মাঝে মাঝে মনে হয় কিছু কিছু মানুষের সাথে পরিচয়টা না হলেই মনে হয় ভালো হতো। আমাদের জীবনে মাঝে মাঝে এমন কিছু মানুষ আসে যাদের সাথে আমরা পরিচিত মনে হয় না হলেই ভালো হতো, যারা আমাদের জীবনে অর্থাৎ কিছু শুভ সময় নিয়ে আসে না, যারা আমাদের জীবনের জন্য কিছু খারাপ সময় নিয়ে আসে, যেগুলো আমাদেরকে তাড়া করে বেড়ায় সারা জীবন। তাই জীবনে অর্থাৎ কিছু কিছু মানুষের সাথে আমার মনে হয় পরিচিত না হলে আমাদের জীবনটা ভালো কাটতো। সেটা আমার না, সকলেরও। আমরা এক সময় না এক সময় কিছু কিছু ভুল মানুষের সাথে পরিচিত হয়ে থাকি, যারা আমাদের জীবনে অর্থাৎ খারাপ কিছু সময় উপহার দেয়। একটা কথা মনে রাখবেন, আপনি যেমনই হন না কেন, অর্থাৎ যেমনই থাকেন না কেন, বা আপনি যার সাথে পরিচিত হন না কেন, কখনো তাকে ভালো কিছু উপহার দিতে না পারলে তার ক্ষতির কারণ হবেন না। তাকে সুন্দর কিছু মুহূর্ত উপহার দিতে না পারলে তার অর্থাৎ দুঃখমোচন করতে না পারলে, অর্থাৎ সুখের কারণও হতে না পারলে কিন্তু দুঃখের কারণ কখনোই হবেন না। এতে করে হয়তো আপনি সাময়িক কারণে শান্তি পাবেন, কিন্তু পরকালে হয়তো আপনি শান্তি নাও পেতে পারেন। বাবা প্রতিটা সন্তানের জন্য খুবই আবেগের একটা শব্দ। বাবা খুবই স্নেহ, আদর, মায়া, মমতা অর্থাৎ দায়িত্বের একটা শব্দ। যে বাবা নামক মানুষটি সন্তানের জন্য অর্থাৎ ছায়ার মতো, অর্থাৎ বটবৃক্ষের মতো ছায়া হয়ে সন্তানের মাথার উপরে থাকে। আর সে বটবৃক্ষের ছায়া অর্থাৎ আমার মাথার উপরে ছিল না, আর সে বটবৃক্ষের ছায়াটুকু আমি হয়তো আর কখনোই পাবো না। ছোট থেকে বাবা শূন্য জীবনটাই অর্থাৎ কাটাতে হচ্ছে। বাবা ছাড়া এই পৃথিবীটা যে কতটা কঠিন, কতটা নিষ্ঠুর, একমাত্র সেই সন্তানরাই জানে যাদের বাবা নেই। ছোট থেকে সে বাবা নামক মেশিনটার আদর, স্নেহ, মায়া, মমতা কোনোটাই পায়নি। স্কুলে যখন পড়তাম তখন যদি কোনো বাবা তার সন্তানকে আদর করত, অর্থাৎ চকলেট কিনে দিত, খুবই অর্থাৎ মায়া হতো যে ইস, আমার বাবা যদি থাকতো। অর্থাৎ আমি যখন স্কুলে পড়াকালীন কখনো অর্থাৎ আমার বাবা মা কেউ আমার স্কুলে যেতে হয়নি। সব সময় কোনো স্কুলের প্রয়োজনে যিনি যেতেন তিনি হলেন আমার মামা, অর্থাৎ আমার একমাত্র মামা। উনি যেতেন কোনো আমার স্কুলের প্রয়োজন বলেন বা কোনো কিছু বলেন। স্কুলে তো অনেক সময় গার্ডিয়ানদেরকে ডাকা হতো, তখন সবসময় আমার মামাই যেতেন। আচ্ছা, যাই হোক, বাবার আদর পাইনি ছোট থেকে, কিন্তু মামার আদর পেয়েছি। আর এই তো আপনাদের সাথে আজকে শেয়ার করে ফেললাম। সব সময় হয়তো বাবার নামক সেই মানুষটার কথা আপনাদেরকে বলি, কিন্তু যখনই অর্থাৎ বাবার কথা মনে পড়ে তখন হয়তো আপনাদের সাথে সে কথাগুলো শেয়ার করি। কিন্তু বাবা না থাকায় যে আমাদেরকে পদে পদে কতটা অপদস্থ, কতটা অসম্মান, কতটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে সেটা একমাত্র আমরা দুই বোনই জানি। আর কেউ সেটা বুঝবে না, যাদের বাবা নেই একমাত্র তারাই বুঝবে। অর্থাৎ অপদস্থ বলতে যখন শ্বশুরবাড়িতে যাই তখন থেকে আসলে আমরা বুঝতে পারি যে আমাদের বাবা না থাকার কারণে, আমাদের মাথার উপরে গার্ডিয়ান না থাকার কারণে, ছায়া বাবা নামক যে মানুষটি আমাদের ছায়া হওয়ার কথা, সে ছায়াটুকু না থাকার কারণে যে যেভাবে পেরেছে শ্বশুরবাড়িতে সবাই সেভাবে ব্যবহার করেছে, যে যেমনে পেরেছে তেমনি অপবাদ দিয়েছে, নানা অপবাদ, মিথ্যা অপদস্থ দিয়ে নাজেহাল করেছে। যে বাবা সন্তানদেরকে আগলে রাখবে সে বাবা ছোট থেকে সে বাবাকে কখনো মনে নেই। মনে আছে বলে আমার কিন্তু একদমই মনে নেই, কিন্তু ছোটোবেলায় শুনেছি আম্মুর কাছে বাবা আমাদেরকে খুব আদর করতো। সে আদরের জিনিস হয়তো আজকে হারিয়ে গিয়েছে, এমন একটা ব্যাপার। যাদের বাবা নেই তারা কিন্তু জানে বাবা হারায় পৃথিবীটা কতটা নিষ্ঠুর। আর সেজন্য বলেছিলাম প্রথম দিকে কিছু কিছু মানুষের সাথে মনে হয় পরিচিত না হলেই ভালো হতো, যারা আপনার দুর্বলতাকে অর্থাৎ অসহায়ত্ব মনে করে আপনাকে নানা রকম অপমান, অপদস্থ, নানা রকমভাবে অত্যাচার, মানসিকভাবে আপনাদেরকে অত্যাচার করে, তারা কখনো আপনাদের আপনজন হতে পারে না, তারা কখনো আপনাদের আপনজন ছিল না। কাউকে যদি তার অসহায়ত্ব নিয়ে তার অর্থাৎ বাবা না থাকার ফলে একটা সন্তান তাকে এতিম বলা হয়, সে এতিমদেরকে যদি আপনি নানা কারণে অপমান, অপদস্থ, অত্যাচার করেন তারও কিন্তু হিসাব দিতে হবে একদিন না একদিন। আর সেটা অর্থাৎ যেভাবে হোক, যেমনই হোক না কেন, কাউকে বিনা কারণে দোষারোপ করা, কাউকে বিনা কারণে অত্যাচার করা সেটা কিন্তু আমাদের কারোই কাম্য নয়।
তাই আপনাদের সকলকে বলছি, যারা আমার ভিডিও দেখছেন, যেসব সন্তানের বাবা নেই, যাদের অর্থাৎ দাঁড়ানোর মতো কোনো খুঁটি নেই, তাদেরকে আপনারা জেনে বুঝে কখনোই অত্যাচার করবেন না, সেটা মানসিক হোক বা শারীরিক হোক। আর মানসিক অত্যাচার শারীরিক অত্যাচারের চাইতেও বেশি আপনারা জেনে বুঝে কখনো, অর্থাৎ যাদের বাবা নেই তাদেরকে আমরা এতিম বলি, অর্থাৎ এতিমদেরকে কখনো জেনে বুঝে অত্যাচার করবেন না। সেটা কিন্তু মহান রাব্বুল আলামিন কিন্তু কখনোই সহ্য করবে না। হয়তো সাময়িক কারণে আপনারা অত্যাচার করে হয়তো পার পেয়ে যাবেন, কিন্তু এক সময় না এক সময় সেটা আপনাকে হিসাব দিতেই হবে, এককালে হোক কিংবা পরকালে হোক। শুধু একটু সময়ের অপেক্ষা, শুধু একটু সময়ের ব্যবধান। হয়তো তারা আজ অসহায়, তারা দুস্থ, তাদের হয়তো কোনো কিছুই করার নেই, কিন্তু উপরে যিনি বসে আছেন তিনি সবই দেখছেন, সবই লিখছেন। ওনার বিচার কিন্তু সঠিক বিচার, সঠিক সময়ের হয়তো অপেক্ষা করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। তাই জেনে বুঝে কখনো কাউকে অত্যাচার করবেন না, যাদের বাবা নেই তাদেরকে তো একদমই না। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে শাক রান্না করব, আর দেখতেই তো পেয়েছেন শিম রান্না করতেছি, বছরের প্রথম শিম রান্না করতেছি। আপনাদের ভাইয়া সকালে আসার সময় শাক শিম এগুলো নিয়ে আসছে, আর বছরের প্রথম দিকে শিমগুলা খেতে অনেক মজা লাগে। আজকে মাছ দিয়ে শিম রান্না করছি, আর চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না করব এখন। আর এই তো পুঁইশাকের জন্য আমি সমস্ত মশলা কষিয়ে নিয়েছি, আর এখন চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। পুঁইশাকটা চিংড়ি মাছ দিয়ে ভাজা করলেই ভালো লাগে, আর চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকটা ভাজা করলে খেতে খুবই মজা লাগে। আর সকাল সকাল তো দেখতে পেয়েছেন আসার সময় শাক নিয়ে আসছে আপনাদের ভাইয়া, আর ও একটু শাক খেতে পছন্দ করে, আর শাক খেতে কিন্তু ভালোই লাগে। আর এই আস্তে আস্তে যেহেতু শীত আসতেছে, শীতের দিনে কিন্তু শাক সবজি এগুলো খুবই টাটকা টাটকা পাওয়া যায়, আর শীতের দিনে কিন্তু সবজিটা কিন্তু খুবই মজা লাগে। যারা শীতের দিনে সবজি খেতে পছন্দ করেন, শীতের দিনে কিন্তু নানা রকমের অর্থাৎ মিক্সড সবজি রান্না করলে কিন্তু খুবই মজা লাগে। আর আমি তো 2-3 দিন আগেই রান্না করেছিলাম, আমার কাছে বেশ ভালো লাগে। আর এই তো এখন পুঁইশাকগুলো আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছিলাম। দেখতে পেয়েছেন অনেকগুলো শাক ছিল, সেটা এখন একদম সিদ্ধ হওয়ার পরে একেবারে অল্প হয়ে যাবে। আর এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। আর এভাবে করে কিছুক্ষণ রান্না করার পর দেখেন পুঁইশাকের অবস্থা, ফাইনাল লুক। আর আমার পুঁইশাকের কালারটাও কিন্তু একদম সবুজ আছে, আর পুঁইশাকটা কিন্তু একদম সফট হয়ে খুবই অল্প পরিমাণ হয়ে গেছে। আর যেহেতু আমরা 2 জন মানুষ, জাস্ট এনাফ এগুলোই আমাদের হয়ে যাবে। আর শাক কিন্তু বাছতে একটু সময় লাগলেও খেতে কিন্তু সময় লাগে না। যেসব জিনিস খেতে অনেক মজা সেসব কিন্তু কাটতে সময় লাগে, আর কাটতেও খুব কষ্ট লাগে। আর এই তো শাকগুলো যেহেতু অল্প পরিমাণে হয়ে গেছে, আমি শাকগুলো একটা বাটিতে বেড়ে নিচ্ছিলাম। আর আমি সবসময় শাকগুলো যেহেতু অল্প পরিমাণ হয়ে যায় একটা বাটিতে বেড়ে নিয়ে নিই, যেহেতু দুপুরে খাওয়ার পর এগুলো শেষ হয়ে যাবে। সেজন্য গোসলের আগে যেহেতু আমি অর্থাৎ থালাবাটি ধোয়ার সময় যেহেতু আমি অর্থাৎ হাঁড়ি পাতিলগুলো ক্লিন করে নিতে পারি, সেজন্য আমি একটু বাটিতে এই শাকগুলা নিয়ে নিচ্ছিলাম। আর এভাবে করলে গোসলের আগে ক্লিনটা করে ফেললে আমার কাছে বেশ ভালো লাগে, আর বিকেলে তেমন একটা ঝামেলা হয় না। আর এই তো শাকগুলা দেখেন খুবই সুন্দর স্মেল বের হচ্ছিল, আর কালারটাও কিন্তু মাশাআল্লাহ সবুজ আছে, একদম কালো কালারের হয়নি। অনেকে শাক ভাজা করলে কালো কালো হয়ে যায়, একদম কালো কালারের হয়নি মাশাআল্লাহ। আর এই তো এখন কিছু আলু ভাজা করে নিব, আর এই আলুটা কিন্তু সকালের জন্যই। আর সকালে যেহেতু তাড়াহুড়া হয়ে যায়, মাঝে মধ্যে সকালে আলু ভাজা দিয়ে রুটি খাওয়া হয়, সেজন্য দুপুরের টাইমেই করে নিচ্ছিলাম। যেহেতু দুপুরে ভাজাটা করে রাখলে হয় কি সকালে আর তাড়াহুড়া হয় না, সকালে শুধু রুটিটা করলেই হয়ে যায়। আর এই তো এখন আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ভাজা করে নিচ্ছিলাম, আর এখন আলু ভাজাগুলো দিয়ে দিব। আর এখানে অল্প কিছু শিমও দিয়েছি, যেহেতু বছরের নতুন শিম ছিল তাই। আর আলু ভাজার সাথে শিম দিলে কিন্তু খেতে ভালোই লাগে। আর যেহেতু সামনে শীত আসতেছে, এভাবে আলুর সাথে শিম ভাজা খেতে কারা কারা পছন্দ করেন, আমার কাছে তো বেশ ভালো লাগে। আর এই তো আমার আলু ভাজাটা আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি, আর এখন লবণ আর হলুদ দিয়ে দিব। হালকা করে আমি আলু ভাজাটা করি, যেহেতু রুটি দিয়ে খাবো সেজন্য। আর রুটি দিয়ে খাওয়ার যে ভাজাটা খাওয়া হয় সেটা কিন্তু হালকা করে করলেই মজা লাগে। আর এই তো এখন মশলা দিয়ে দিয়েছি, হলুদ আর লবণ দিয়েছি, আর তেমন কিছুই না। এখন সমস্ত কিছু মিক্স করে নিব, আলু
ভাজার সাথে। আমি আলু ভাজাটা কিন্তু এভাবেই রান্না করি, যদি এমনিতে ভাজা করা হয়, আর যদি চিংড়ি মাছ দিয়ে ভাজা করা হয় সেটা অন্যরকমভাবে ভাজা করি, সেটা তো আমার অনেক ভিডিওতে দেখেছেন। আর এ তো এখন সমস্ত অর্থাৎ কিছু মিক্স করে ভাজা ভাজা করে নিচ্ছি আলু ভাজার সাথে। আর এভাবে করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আলু ভাজাটা রান্না করব। এভাবে কিন্তু আলু ভাজাটা খেতে বেশ মজা লাগে। আর এই তো আমার আলু ভাজাটা প্রায় হয়ে আসছে, আর এখন আমি একটু ধনেপাতা ছিটিয়ে দিচ্ছিলাম, যেহেতু এখন শীতের দিন ধনেপাতাটা বেশ ভালো লাগে, শীতের দিনে ধনেপাতাটা তরকারির মধ্যে দিলে। আর এই তো ফাইনালি ধনেপাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আমার আলু ভাজাটা অলমোস্ট কমপ্লিট। আর এই তো আমার হাঁসের মাংসটা দেখেন খুবই লোভনীয় হয়েছে। আর এখন একটু ভালোভাবে হাঁসের মাংসটা একটু কষিয়ে নিচ্ছিলাম, এখনও কিন্তু সেদ্ধ হয়নি, আরও কিছুক্ষণ লাগবে সেদ্ধ হতে। আর এই তো এখনও শক্ত আছে, আমি একটু দেখতেছিলাম সেদ্ধ হয়েছে কিনা। আর আজকে হাঁসের মাংসটা আলু দিয়ে রান্না করব ভাবতেছিলাম, আর একটু ভালোভাবে সেদ্ধ হলে তারপর আলু অ্যাড করে দিব। আর এই তো আজকের মতো আমার দুপুরের রান্নাবান্না এখানেই কমপ্লিট হয়ে গেছে। আর চলেন কি কি রান্না করেছি আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আমি কিচেনটাও ক্লিন করে নিয়েছি। আর এই তো এখানে চলেন কি আছে দেখি। এই তো এখানে হচ্ছে যে হাঁসের মাংসটা আমি আলু দিয়ে রান্না করব বলছিলাম, সেটা আলুটা অ্যাড করেছি, সেটা স্কিপ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, যেহেতু অনেক সময় লাগছিল হাঁসের মাংসটা সেদ্ধ হতে, তাই আলুটা দিয়ে আমি গোসল করতে গিয়েছিলাম, আর ওটা শ্যুট করা হয়নি। আর এদিকে আমার হাঁসের মাংসটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, দুপুরে খাবার খাওয়ার জন্য অলমোস্ট রেডি। আর এখানে যে অর্থাৎ মাছের মাথা আর মাছ দিয়ে যে শিমটা রান্না করেছি, সেই শিমটাও বিশ্বাস করবেন না, বছরের প্রথম শিম এতটা মজা লেগেছে, আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম বছরের প্রথম হওয়াতে মনে হয় এতটা মজা লেগেছে। আর এই তো এই আলু ভাজাটাও সকালে খাওয়ার জন্য রেখেছি। আর এই তো আজকের মতো দুপুরের রান্নাবান্না এখানেই কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে যে শাকটা আমি অর্থাৎ চিংড়ি মাছ দিয়ে ভাজা করেছি, সেটা তো বাটিতে তুলে নিয়েছি, সেটা দেখতে পেয়েছেন। এই তো রান্না অলমোস্ট ডান। প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকার বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।